নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের ক্র্যাবিতে পৌঁছে রেইলি বিচ ঘুরে দেখার গল্প। সেদিন বিচ থেকে ফেরার পরই আমরা আরও একটি স্পট কভার করেছিলাম। আপনারা স্ক্রিনে যে বিচটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্র্যাবির বিখ্যাত আওনাং বিচ। এই বিচটি বেশ সুন্দর, শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি। এখানে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেয়া যায়। আর এই যে বিচের এক পাশে হচ্ছে সমুদ্র আর অন্য পাশে হোটেল। এখান থেকে একটি বিশেষ ধরনের গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থানের উদ্দেশ্যে। এই গাড়িগুলি ভাড়া নিয়েছিল 150 বাট দুজনের। এখান থেকে গাড়ি নিয়ে আমরা সোজা রওনা দিয়েছিলাম আওনাং নাইট মার্কেট ভ্রমণের উদ্দেশ্যে। যে সানসেট দেখার উদ্দেশ্যে আমরা রেইলি বিচে গেছিলাম সেই সানসেট এখনো পুরোপুরি হয়নি, তাই সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম আওনাং নাইট মার্কেটের দিকে। ক্র্যাবির এই রাস্তাগুলি ভীষণ সুন্দর, তবে এখানে ফুকেটের মতো অত ভিড় নেই। রাস্তার এক পাশে মার্কেটের দোকানপাট দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম আওনাং নাইট মার্কেটে। আর এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই গাড়িটি যেটিতে করে আমরা আওনাং নাইট মার্কেটে এসেছি। গাড়িটি ভারী অদ্ভুত। এক সাইডে একজন বাইক চালাচ্ছেন আর তার পাশেই বসার ব্যবস্থা, আর ওই যে দূরে ওটি হচ্ছে আওনাং নাইট মার্কেট। এই মার্কেটটি আমার দেখা একটি অন্যতম বড় মার্কেট, যেখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর এটি হচ্ছে মার্কেটের এন্ট্রান্স। এখান থেকে প্রবেশ করতেই দুদিকে বিভিন্ন রকমের দোকানপাট দেখতে পাচ্ছিলাম। কোনো দোকানে পাওয়া যাচ্ছিল জামা কাপড়, কোথাও সুন্দর সুন্দর সফট টয়েস, কোথাও বার খাবার, নানা রকম জিনিসপত্র, আর কোথাও বক্সিং কম্পিটিশন। হ্যাঁ, এখানে এই জিনিসটা বেশ অন্যরকম রেখেছিল। পাশাপাশি এখানকার দোকানগুলিতে পাওয়া যাচ্ছিল 70 ভাটের মধ্যে পাসপোর্ট কভার, আর তার সাথে একটি চার্ম ফ্রি ছিল। যদি আপনি এক্সট্রা চার্ম অ্যাড করতে চান তার জন্য ইচ চার্ম 50 ভাট করে পে করতে হতো। এই মার্কেটটিতে আমার ভীষণ ইউনিক লেগেছিল যে এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। যেমন ধরুন, একটি ম্যাগনেট 29 ভাটে, বার্গেনিং করলে হয়তো আরও সস্তায়। এই দোকানটি থেকে আমরা ফ্রুট জুস খেয়েছিলাম। এই দোকানটিতে হরেক রকমের ফল পাওয়া যাচ্ছিল। ইনফ্যাক্ট মিক্সড 3টে ফ্রুটের জুস এখানে 50 ভাটে পাওয়া যাচ্ছিল। নানান রকম সি ফুডের দোকানও আমরা এই চত্বরে দেখতে পেয়েছিলাম। তার সাথে ছিল নানা রকমের আইসক্রিম পার্লার। এই জুসটি আমরা নিয়েছিলাম 50 ভাট করে, এবং এটি খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল ফুল দিয়ে গার্নিশ করে। তবে সত্যি কথা বলতে হবে, ফিফি আইল্যান্ডের ম্যাঙ্গো জুসের ধারে কাছে এটি নয়। ফিফি আইল্যান্ডের ম্যাঙ্গো জুসগুলি যেন অন্য রকমেরই স্বাদের হয়। এই ফলের রসের দোকান পেরোতেই আমাদের চোখ পড়েছিল একটি পেস্ট্রি শপের দিকে, যেখানে নানা রকমের চকলেট পেস্ট্রি, ব্রাউনি, এই সমস্ত খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তবে তার বাঁ দিকে চোখ যেতেই আমাদের চক্ষু চড়ক গাছ। এখানে কাঁকড়া, বিভিন্ন রকমের পোকামাকড়, কেনো, চিকেন, পর্ক, মাটন, অনেক রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তবে এগুলির একটাও আমাদের খাওয়ার মন চায়নি। এখানে পাশাপাশি ছিল বেশ অনেক রকমের জামা কাপড়ের দোকান। অ্যাফোর্ডেবল প্রাইসে এখানে পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর সি বিচে পরার মতো গাউন, টুপি, স্কার্টস এবং বিভিন্ন রকমের কাজ করা ব্যাগি টি শার্ট। এখানে রাত্রিবেলা জায়গাটি ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল, তাই ঝটফট আমরা পৌঁছে গেলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করার জায়গায়। এখানে পাওয়া যাচ্ছিল বেশ সুন্দর সুন্দর স্যান্ডেলস। জানি না কতটা টেকসই, তবে দেখতে ভারী সুন্দর ছিল। এখানে কিছু স্টোল জাতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, যেটি আমাদের বেশ পছন্দ হয়েছিল। এরপর আমরা এগিয়ে চললাম এখানকার খোলা আকাশের তলায় যে মার্কেটগুলি রয়েছে সেগুলিতে। এখানকার ছোট ছোট স্টলগুলিতে কি চেন এবং ছোট ছোট পুতুল অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। অবশেষে আমাদের হোটেলের দিকে ফিরে যাওয়ার পালা, কারণ পরের দিন আমাদের প্ল্যান করা ছিল
থাইল্যান্ডের বিখ্যাত হং আইল্যান্ড ট্রিপ, যে ট্রিপটা নিয়ে আমরা সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। পরের দিন ঘুম থেকে উঠেই আমাদের ফার্স্ট ইন্টেনশন ছিল ব্রেকফাস্টই সেরে নেওয়া। এখানে ব্রেকফাস্টে সেদিনকে অ্যাভেলেবেল ছিল নুডলস, বয়েলড ভেজিটেবলস, প্লেন রাইস অ্যান্ড চিকেন কারি, সাথে ছিল ডিমের পোচ, সেলামি, সসেজ এবং আরও 2 রকমের খাবার দাবার এখানে ছিল। নানা রকমের ব্রেডের ভ্যারিয়েশনও এখানে ছিল, সাথে ছিল বিভিন্ন রকমের জেলি। এছাড়াও ছিল ক্রসেন, তার সাথে সাথে এখানে আরও 1 রকমের ব্রেড আইটেম ছিল। এখানে বিভিন্ন রকমের স্যালাডের আইটেম, কার্ড, মেয়োনিজ, নানা রকমের কর্নফ্লেক্স এবং বিভিন্ন রকমের ভেজিটেবলস ছিল। পাশাপাশি এখানে ছিল চা করে নেওয়ার ব্যবস্থা। নিজের পছন্দ মতো চা, কফি বা ক্যাপুচিনো বা ল্যাটেও যদি আমরা বানাতে চাই, এখানে সব রকমের ব্যবস্থা ছিল। ইনফ্যাক্ট প্লেন ব্ল্যাক টিয়েরও ব্যবস্থা ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা ওনাদের পাঠানো গাড়িতেই বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের ডে ট্রিপটি শুরু হবে হং আইল্যান্ডে। ক্র্যাবি জায়গাটি এতটাই সুন্দর যে এখানকার রাস্তা দিয়ে সামান্য গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই মনে হয় যেন এটি অন্য রকমের ডে ট্রিপ। ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, সামান্য গাড়িতে করে রাস্তাঘাটে ঘুরে বেড়ালেই মনে হয় যেন একটি অন্য রকমের ডে ট্রিপ। আমাদেরকে বেশ অনেকক্ষণ আগেই তৈরি থাকতে বলা হয়েছিল, কারণ আমাদেরকে পিক আপ করার পরও বেশ কয়েকজনকে উনি পিক আপ করতে করতে অবশেষে গিয়ে পৌঁছাতেন আমাদের গন্তব্যস্থলে, মানে যেখান থেকে আমাদের হং আইল্যান্ডের ট্রিপটি শুরু হবে। এই যে আমরা পৌঁছে গেছি। এখানে শুধু হং আইল্যান্ড নয়, বিভিন্ন রকমের ট্রিপেরই আয়োজন করা হয় এবং প্রতিনিয়ত এখানে আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা ট্রিপের জন্য জড়ো হয় হাজার হাজার মানুষ। এই যে আমাদের সঙ্গে যারা চলছেন তারা হচ্ছেন হং আইল্যান্ড ট্রিপের জন্য যাত্রা করছেন। এখানে পৌঁছাতেই প্রথমে আমাদের ট্রিপে আমাদের নামগুলি লিখে ফেলতে হলো এবং আমাদেরকে আমাদের ট্যুর গাইডরা একটি নির্দিষ্ট কালারের ব্যান্ড পরিয়ে দিল, যার দ্বারা চেনা যাবে আমরা কোন টিমের সাথে ঘুরতে এসেছি। আর এটি ছিল আমার সেদিনকের আউটফিট। সেদিনকে স্পিড বোটে উঠতেই মনের ভেতরটা কেমন করে উঠেছিল, কারণ এটি ছিল আমাদের শেষবারের মতো স্পিড বোট যাত্রা। আমরা এসে পৌঁছালাম লাও ল্যান্ডিং আইল্যান্ডে। এখানকার ঝুরঝুরে সাদা বালি, নীল সমুদ্র, চারপাশের গাছগাছালি এখানকার সৌন্দর্যকে অন্যরকম করে তুলছিল। এখানে বেশ সুন্দর দোলনার মতো বসার ব্যবস্থা ছিল, তাই ভাবলাম কিছুক্ষণ দুলতে দুলতে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে ফেলি। চারপাশে প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর এবং সবাই এত সুন্দর এখানকার সমুদ্রের জলে স্নান করছিল, আমারও মনে হচ্ছিল যদি একটু নেমে যেতে পারতাম। তবে থাইল্যান্ডে এসে বারংবার অসুস্থ হয়ে পড়ার কারণেই জলে নেমে যাওয়াটা আমাদের পক্ষে খুব একটা সম্ভব ছিল না, তাই বসে বসে এখানকার প্রাকৃতিক পরিবেশটিকে এনজয় করতে লাগলাম। এখানে নানা রকমের ফলের রস, ডাবের জল এবং ছোট ছোট বেশ কিছু দোকানপাট লক্ষ্য করেছিলাম। তবে এর পরবর্তী আইল্যান্ডটি ছিল আরও সুন্দর। এই যে এটি ছিল সেই আইল্যান্ড, নামটি আমার ঠিক মনে নেই, তবে এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। এখানে সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল সারি সারি লং টেল বোট, আর কিছু মানুষজন এখানকার সাদা বালিতে বসে বসে সমুদ্রটিকে উপভোগ করছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ক্র্যাবি ভ্রমণের সবচেয়ে সুন্দর দ্বীপে। এটি হলো হং আইল্যান্ড। এই আইল্যান্ডে বসে বসে
ঝুড়ো বালিতে বিলি কাটতে কাটতে সমুদ্রের নীল জলের দিকে তাকিয়ে যে কত ঘন্টা পার করে দিতে পারতাম আমি জানি না। তবে এই দ্বীপটি আমার বেশ ভালো লেগেছে। এই যে এখান থেকে এসে সোজা এই রাস্তা ধরে আমাদের পৌঁছে যেতে হয়েছিল হং আইল্যান্ডে। প্রখর রৌদ্রে আমরা ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়েছিলাম, তবে কোনো রকম একটা এনথুসিয়াজম মনের মধ্যে ছিল এই দ্বীপটিকে দেখার জন্য। তাই সব যাত্রীদের সাথেই এবং সব ট্যুরিস্টদের সাথেই আমরা যাত্রা শুরু করলাম আমাদের এই বিখ্যাত হং আইল্যান্ডের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছিলাম সোজা ওই যে দূরে সি বিচটি দেখতে পাওয়া যাচ্ছে তার দিকে। এখানে একটি ন্যাশনাল পার্কও আছে, যদিও সেটাতে আমাদের যাওয়া হয়নি। থাইল্যান্ড সফরে একটি ব্যাপার আমার বেশ ভালো লেগেছিল, থাইল্যান্ডের প্রতিটি জায়গা ভীষণ সুন্দর মেইনটেইনড ট্যুরিস্টদের জন্য। রাস্তার পাশে কোথাও আমি আবর্জনা দেখিনি। আমাদের ভারতবর্ষ ভীষণ সুন্দর, পাহাড় থেকে শুরু করে সমুদ্র, জঙ্গল থেকে শুরু করে অভয়ারণ্য সবকিছুই আছে। যদি এত সুন্দর করে আমাদের দেশকে মেনটেন করা যায়, তবে আমাদের দেশও কিন্তু ট্যুরিস্টদের কাছে এক অন্যরকমই আকর্ষণ হবে, শুধু ভারতীয় নয় বিদেশিও। এখানে এসেই অভিজিৎ নেমে পড়েছিল এই সমুদ্রের নীল জলে। আগেও বলেছিলাম অভিজিৎ জল দেখলেই পাগল হয়ে যায়, ঠিক তেমনই এখানে অভিজিৎ জলে নামতেই পাগলামি শুরু করে দিয়েছিল। তবে ওর এই ভিডিওগুলি ক্যাপচার করতে আমার বেশ ভালো লাগছিল। না, আমি এখানেও জলে নামতে পারিনি, তবে এরপরে কখনো যদি আবার থাইল্যান্ডে আসতে পারি তবে নিশ্চয়ই এই জায়গাগুলিতে জলে নেমে উপভোগ করব। অবশেষে প্রায় ঘন্টা খানেক জলে ঝাপাঝাপি করে হাসি হাসি মুখ নিয়ে ফিরে এসেছিল অভিজিৎ, আর আমরা রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। যাওয়ার সময় শেষবারের মতো এই হং আইল্যান্ডটিকে ক্যাপচার করে নিলাম, আর মনে মনে প্রতিশ্রুতি করলাম আবারও একবার এখানে ফিরে আসব। হোটেলে ফিরেই আমরা লাঞ্চের জন্য চলে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আজকের ব্লগ এই অবধি, পরবর্তী পর্ব আসছে থাইল্যান্ডের অন্তিম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন।